ভাই আমি একটু রয়টার্সের ইন্টারভিউটা নিয়ে কথা বলতে চাই যে এটা কেমন একটা মানে আমার নিজের কাছে একদম সাধারণ নাগরিক হিসেবে আমি জিজ্ঞেস করতে চাই। সেদিন আমি রয়টার্সে আমাদের রাষ্ট্রপতি যে হোয়াটসঅ্যাপে তিনি একটা ইন্টারভিউ দিলেন, মানে এইটা কি বিশ্বাস করতে হবে যে এই সময়ে তিনি ঘর থেকে বেরোতে পারেন না, তিনি কাউকে কিছু বলতে পারেন না, তাকে সবাই মিলে আটকে রেখেছে, তিনি এ কারণে অপমানিত বোধ করছেন? যদি তার এরকম মনে হতো তাহলে তিনি রিজাইন দিতে, তার মানে কি তাকে মেরে ফেলবে? মানে এইটা কি ধরনের? উনি বললেন উনি অপমানিত বোধ করেছেন, কিন্তু আমি যদি বলি যে উনি আমার রাষ্ট্রকে অপমান করলেন। অপমান কে কারে করছে বলা বড় কঠিন। আমি আপনাকে দুটো কথা বলি। দেখেন, শাহাবুদ্দিন সাহেব উনি দেশের রাষ্ট্রপতি, তাকে খুবই হাস্যকর ভাবে তাকে বানানো হয়েছে। যখন শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানায়, আসলে এটা কিন্তু শেখ হাসিনা বানানোর কথা না, বানানোর কথা হলো সংসদ সদস্যদের। শেখ হাসিনা সংসদটাকে এতটাই একটা সার্কাস বানিয়ে রাখছিল যে ওখানে সে যা বলতো ওইটাই হইতো। মানে উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা, মাঝখানে আর কেউ নাই। এখন উনি এটা সার্কাসের মতো বানিয়ে রাখছে। সেই সার্কাসে উনি আরেকটা সার্কাসের পুতুল এনে খাড়া করেছে, হয়ে গেছে। রাষ্ট্রপতি হওয়ার আগের দিন পর্যন্ত উনি জানতেন উনি রাষ্ট্রপতি হবেন? জানতেন না। আওয়ামী লীগের কোনো লিডার কেউ জানতো রাষ্ট্রপতি উনি হবেন? কেউ জানতো না। শেখ হাসিনা চাইছে, তারা বানাইছে। যখন তাকে বানিয়ে ফেলাইছে তখন তো ভাই সে রাষ্ট্রপতি। তখন যদি আপনি রাষ্ট্রপতিকে অপমান করেন তাহলে পুরো রাষ্ট্রকে অপমান করা হয়। এটা সিস্টেম, আপনাকে সিস্টেম। এখন আপনি যদি পারেন তাকে সহায় দেন। আপনি তো অনেক কিছু সহায়ছেন না ভাই, আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, যাই হয়েছে হয়েছে। আপনি শেখ হাসিনাকে সহায় দিয়েছেন, যে তাকে বানাইছে তাকেই সহায় দিয়েছেন আপনি। সেই পলাইছে তো ভাই। অনেকে বলে পলাইছে বলে আওয়ামী লীগ অনেকে মন খারাপ করে, না উনি পলাই নাই। পলাই না কি হয়েছে, উনি কেউ চ্যাংদুলাকে নিয়ে গেছে। এখন উনি রাষ্ট্রপতি যেভাবেই হোক, ওনার যোগ্যতা আছে কি নাই, ওনার কি ভূমিকা, সব কিছুর উপরে কথা হলো উনি রাষ্ট্রপতি। এবং এই গণ অভ্যুত্থানের পর যারা এসেছেন, এখন যারা উপদেষ্টা মণ্ডলী আছেন এবং যারা ছাত্ররা আছেন, সবাই মিলে আছেন, তারা কিন্তু ওনাকে রাষ্ট্রপতি মেনেছেন। মেনে নিয়ে ওনার কাছে শপথও নিয়েছেন, শপথ উনি পড়িয়েছেন। এবং আপনার মনে আছে কিনা যায় না, শপথ পাওয়ানোর সময় আমি এটা মানে আপনি যদি টিভিতে দেখে থাকেন, তখন ওই যে প্রথমে একটা ভূমিকা দেন একজন, তিনি কিন্তু বলেছেন রাষ্ট্রপতি ওনাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। বলা নাই কিন্তু শাহাবুদ্দিন আহমেদ নিয়োগ দিয়েছেন, রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। তাহলে ওনাকে আপনার রাষ্ট্রপতি মেনেছেন। আপনি যদি শুরুতে না মানতেন অন্য কথা ছিল, মেনে যখন তাকে আপনারা যদি নানাভাবে অপমান করেন, এটা ঠিক না। এতে কি হয় জানেন, এতে আপনি নিজেরাই অপমানিত হন। নিজের কথাগুলি বলেছেন, কয়েকটা পয়েন্ট এখানে আছে কিন্তু খুব জরুরি পয়েন্ট। যেমন ধরেন, রাষ্ট্রপতির কিন্তু একটা প্রেস উইং থাকে, এই প্রেস উইংটা নাই এখন। কেন নাই? থাকবে না কেন? তারা কেউ যায় না ওখানে। রাষ্ট্রপতি একজন ক্যামেরাম্যান থাকে, নাই এখন। যখন বিএনপি চলে গেল, ধরেন আপনার 96 সালে, আওয়ামী লীগ এসে কিন্তু বিএনপি রাষ্ট্রপতিকে পেয়েছে। আবার যখন আওয়ামী লীগ চলে গেল 2001 সালে, তখন কিন্তু বিএনপি এসে কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পেয়েছে। তার তো প্রতিদ্বন্দ্বী দল, কিন্তু তারা কি রাষ্ট্রপতিকে অপমান করেছে? কয়নি তো। রাষ্ট্রপতির যার যা কাজ, তার তো কাজই কয়েকটা মাত্র। আপনারা কেন ওগুলি যদি আপনি অসম্মান করেন, তাহলে তো আপনি নিজে অসম্মানিত হন। আমি সেই কথাগুলি বলছি যে দেখেন, আমাদের এখানে রাষ্ট্রপতির একটা কনভেনশন আছে কিন্তু, যে সরকার প্রধান যখন বিদেশ থেকে আসেন, এসে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, রাষ্ট্রপতিকে ইনফর্ম করেন। ইউনুস সাহেব এতবার বিদেশ গেছেন, একবারও যাননি তার কাছে। তো তার কাছে যেহেতু যদি আপনার অপমান বোধ হয়, যদি তাকে আপনি অবমূল্যায়ন করেছেন, তাহলে তার কাছে শপথ দিলেন কেন? না নিতেন। তাহলে তার কাছে আপনার সিদ্ধান্ত নিয়ে তার কাছে পাঠান কেন সিগনেচারের জন্য? উনি সিগনেচার করার পরে তো অধ্যাদেশটা হয়। উনি সিগনেচার না করলে তো অধ্যাদেশ হবে না, তো পাঠান কেন? তো আমার কথাটা হলো কি, যে ধরেন রাষ্ট্রপতির ছবি একদিনে সমস্ত দূতাবাস থেকে আপনি রাষ্ট্রপতির ছবি নামায় আনছেন, তো সারা দুনিয়াতেই এটা তো একটা কনভেনশনের মতো, এটাতে তেমন কিছু যায় আসে না। ছবি উঠাইলেই কি আর নামাইলেই কি, ব্যক্তি তো একটাই। কিন্তু এটা তো কনভেনশনের মতো, যে এটা এমন একটা দূতাবাস, এমন একটা রাষ্ট্রের দূতাবাস, যে রাষ্ট্রের দূতাবাস তার রাষ্ট্রপতিকে মানে ছবি যদি না থাকতো এক কথা ছিল, যে আমরা রাখি না, কিন্তু আপনি রাখছেন, রেখে আবার নামাইছেন কেন? হঠাৎ করে মনে হয়েছে আপনি নামাই দিলেন। এটা মালয়েশিয়া উনি গেছিলেন মাঝখানে,
যে হয়তো দেখছেন ছবি দেখে মেজাজ খারাপ হয়েছে, নামাই দিচ্ছেন। এইটা না নামালে যদি আপনি আগের থেকে না রাখতেন ঠিক আছে, এটা হলো। রাষ্ট্রপতি একটা চিঠি লিখছে, আমরা ওটাও দেখছি যে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা চিঠি লিখছে যে আমাকে এই অপমান করা হচ্ছে কেন। সেই চিঠি অনুযায়ী আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? নেন নাই। তো এগুলো যদি হয়, এখন দেখেন উনি যদি রাষ্ট্রপতি না হতেন তাহলে কি ওনার ওই ইন্টারভিউ রয়টার্স নিত? নিত না তো। পাবনা শাহাবুদ্দিন আহমেদকে ইন্টারভিউ নিত। রাষ্ট্রপতি হওয়ার কারণে নিছে যখন একটা আন্তর্জাতিক মনোজন প্রচার হয়েছে ইন্টারভিউটা। রাষ্ট্রপতি এই শাহাবুদ্দিন সাহেবকে আমি আপনি কিভাবে মূল্যায়ন করে সেটা এক কথা, সারা দুনিয়া কি বুঝছে? বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের অসহায়ত্ব। রাষ্ট্রপতিকে সরকার এভাবেই করতেছে এবং সে অভিমান করতেছে। তো আমার কথা হলো কি, এগুলো কোনো ভালো কাজ না, এগুলো কোনো ভালো উদাহরণ তৈরি করে না। দেখেন উনি বলতেছিলেন একটা কথা, আমার এটা খুব আমি বহুদিন এই কথাটা বলছি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে কত বছর ধরেন আপনার? 54 বছর হয়ে গেছে। 54 বছর হয়ে গেছে। তো পৃথিবীর কয়টা দেশে যুদ্ধ করে স্বাধীন হয়েছে বলেন তো আপনি? তো আমাদের এত বড় একটা ইতিহাস আছে, এত বড় একটা ঐতিহ্য আছে, সেইটাকে আমরা প্রতিদিন ভাঙি। আপনি দেখেন 5 বছর পর পরে পাঠ্য বই চেঞ্জ হয়, এটা পৃথিবীর কোথাও হয় না। সেটাই তো বললাম যে আমার পাঠ্য বই কেন চেঞ্জ হবে? আপনি লেখেন বদরুদ্দিন উমর একটা লিখলো, ফরহাদ মাজার একটা লিখলো, আসম রব একটা লিখলো, যার যার স্মৃতি কথা লেখেন, আর সারাদিন লেখেন, আমার কোনো আপত্তি নাই। যখন আপনি এটা পাঠ্য বই দিবেন তার মানে কি? আমি 5টা বই পড়ে আমি বুঝতে পারি কোনটা ঠিক কোনটা বেঠিক, আমি আমার থেকে বিচার করতে পারি। কিন্তু একটা শিশু, সে তো এটা পায় না। তো তাকে যখন আপনি দিবেন একটা জিনিস উঠাইয়া, সেটা আপনি এমন কিছু একটা দেন যে নাকি আপনি যখন আপনার কারিকুলাম করে, আমি বলি এগুলি কি বলবো, যখন পাঠ্যপুস্তক কারিকুলাম যখন করে, উচিত ছিল কি জানেন? উচিত ছিল হলো এখানে বিভিন্ন বুদ্ধিজীবীকে আনা, বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজনকে আনা, প্রত্যেকটা পার্টিকে বলা যে আপনি একজন প্রতিনিধি দেন, আমরা ইতিহাস লিখতেছি, সবাইকে নিয়ে ইতিহাসটা লেখেন। না লেখাতে কি হয়েছে, যখন আওয়ামী লীগ শাসন থাকে তখন জিয়াউর রহমান নাকি আইএসএর এজেন্ট হয়ে যায়, সে নাকি স্বাধীনতা চায় নাই, অমুক তমুক চায় নাই। আবার যখন তারা আসে তখন আবার শেখ মুজিব হয়ে যায় সবচেয়ে বড়। উনি সব কিছু করছেন। শেখ মুজিবের সম্পর্কে বিএনপি কিন্তু এরকম কোনো কথা কোনো কথা বলেন। শুনেন, এটা বলা দরকার নেই, আমি একটা কথা বলি আপনাকে। যখন আপনি শেখ মুজিব এবং জিয়াউর রহমানকে যখন প্যারাল নিয়ে আসেন, সেটা সমস্যাটা হয়ে যায়। আমার কথা হলো কি, ইতিহাসের যার যা প্রাপ্য তাকে সেখানেই রাখেন। এবং আপনি যত কিছু এগুলি হয় কি, এগুলো হয় প্রথম দিকে হয় কেন, যখন আপনি একটা পুকুর খুঁড়েন না, পুকুর যখন একটা বড় একটা পুকুর বানালেন, বানানোর পর ওই পুকুরের পানিতে কিন্তু আপনি প্রথম 15-20 দিন গোসল করতে পারবেন না, ঘোলা পানি থাকবে। ধীরে 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 পানিটা কিন্তু ময়লাগুলি নিচে নেমে যায়। ইতিহাসটা এরকম, ধীরে 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 কিন্তু আমি আপনি কি বললাম না বললাম, কোন গভর্নমেন্ট আসলো না আসলো, এটা কিছু আসা যায় না। কিন্তু আমরা যে ভুল কাজটা করি সেটা হলো ওই আইসানিয়া পুকুরটা একটু ঘুটা দিই, এইটা খুবই ঘুটা দিয়া ময়লাগুলো ভাষায় তুলি, সত্যি দুঃখজনক। এইটা ঠিক না। কিন্তু তারপরে ইতিহাসের মধ্যে থাকবে। অনেক বছর পরে, 100-150 বছর পরে এসে হিসাব করা হবে ইতিহাসটা কি আর ঘুটা দিছিল কে কে, এটা আসবে। এটা কোনো ভালো কথা না। ধন্যবাদ নাসির কামাল ভাই। মিস্টার শাহিদুল কবির, আমি একইভাবে একই জায়গায় আপনাকে জানতে চাই যে রাষ্ট্রের যে অবস্থা সারা দুনিয়ার কাছে জানলো, রাষ্ট্রপতি মানে প্রধানতম যিনি সংবিধানের মানে প্রথম যাকে সম্মান দেওয়া হয়েছে, তিনি বলেছেন তিনি অবমূল্যায়নিত হয়েছেন, তিনি অপমান বোধ করছেন এবং তিনি চলে যেতে চান। এবং এই সরকারের বিরুদ্ধে কিন্তু তার একটা অভিযোগই বলা যায়। এবং অথচ আমার কনস্টিটিউশন বলে তিনি চাইলে এই সরকারকে এখনই তিনি চাইলে তিনি এই সরকারকে ভেঙেও দিতে পারেন তার সেই। কিন্তু এরকম একটা সিচুয়েশন কেন আসলো আপনার কি মনে হয়? দেখেন মাসুদ কামাল ভাই যেটা বললেন, থিওরিটিক্যালি ইটস রাইট, কিন্তু প্র্যাকটিক্যালি কি, উনি যখন রয়টার্সে ধরে নেন, উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ইন্টারভিউ দিলেন, উনি কিন্তু বলতে পারতেন যে শেখ হাসিনা 15 বছরে যেগুলো কাজ করছেন এই কাজগুলো ঠিক হয়নি। তিনি কিন্তু বলতে পারতেন আজকে জাতির জন্য, জাতির উদ্দেশ্যে, রাষ্ট্রপতি তো সে ওই যে ভাই যেটা বললো সেটাই তো, ব্যক্তি শাহাবুদ্দিন তিনি চুপ্পু সাহেব কোথাকার কে, তার কি কোনো মূল্য আছে? হোয়েন ইউ আর সিটিং অন দিস, বলা হয় যে হোয়েন ইউ আর সিটিং অন দ্য চেয়ার ইউ আর পার্সোনা ডেজিগনেটর। সো পার্সোনা ডেজিগনেটর আপনার এভরি স্টেটমেন্ট শুড বি ভেরি কেয়ারফুল। আমার মনে অনেক ইমোশন থাকতে পারে, কিন্তু আমি এখানে এসে সেই ইমোশন ঢেলে দিতে পারি না ভাই। ওনাকে বলা উচিত ছিল যে 36শে জুলাই
যে শহীদ হয়েছে যে ছাত্ররা, যে হাজার হাজার ইয়া হয়েছে, তাদের সম্পর্কে রয়টার্সে বলতে পারতো হাসিনা কি কি ভুল করছে সে। কারণ আমি এই কথাটা একটু আগে বললাম কি, আওয়ামী লীগের কারোর মধ্যে এই অনুতপ্ত বোধটা নাই, ইনক্লুডিং শাহাবুদ্দিন সাহেব। উনি উল্টা কি করতেছেন, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি বললেন, তিনি কয়েকদিন আগে পাবনা যাননি, তিনি কি পাবনা গেলেন না, পাবনা যায় ঘুরে আসলেন না। এখন আপনাকে একটা জিনিস বলে দিই, নমিনাল হেডের কাজ বা ফাংশন ভাই যেগুলো বলছে এগুলোর আমি উত্তর দিতে যাচ্ছি না। কথা হলো যে উনি সত্যটাকে কি বললেন, উনি তো পারতেন এই দায়িত্বটা নিয়ে যে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের এই খারাপ কাজ হয়েছে, এই কাজগুলো উঠে এখন দেশ একটা নির্বাচনের মুখে যাচ্ছে এবং সবাই মিলে নির্বাচন ঐক্যবদ্ধভাবে দেশের একটি স্টেবল পরিস্থিতি নিয়ে আসা। উনি সেটা না চেয়ে করলেন, ওই যে ভাই বললেন যে ঘুটা দেওয়া আবার পুকুরের পানিতে, উনি সেই ঘুটাটা দিয়ে এই সরকারের লেজিটিমেসিকে আবার প্রশ্নবিদ্ধ করছে। এটা একটা অসৎ উদ্দেশ্য। আর যার অসৎ উদ্দেশ্য থাকবে, তারপর আপনার বলি, তার প্রিন্সিপাল, তার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আছে, তার মিলিটারি সেক্রেটারি আছে, তার সবই আছে। কথা হলো সে স্টেবিলিটি চায় কিনা। তার এই বক্তব্যে আমার মনে হয়েছে সেও বাংলাদেশে ইনস্টেবিলিটি করার জন্য, এবং সেই জন্যই তার যে প্রাপ্য, তাকে যে সম্মানটা দেওয়া হয়েছে, সেই সম্মানটাই ভাষণের মধ্যে দিয়ে তিনি রাখতে পারেননি, এবং এর জন্য ইতিহাস ইনশাআল্লাহ। ভাষণটা তো উনি তো পরে ইন্টারভিউটা দিয়েছেন, আমি বললাম যে উনি রাষ্ট্রের প্রধান হয়ে, না না, সেটাই তো বললাম যে ইন্টারভিউ তো শাহাবুদ্দিনের নেয়নি কেউ, নিচে তো বাংলাদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশকে কে আপনি কি এটা মনে করেন যখন এই গভর্নমেন্ট কয়েক মাস আগে যে সমস্ত দূতাবাস থেকে তার ছবিগুলো নামিয়ে ফেলে, এটা কি সরকার ঠিক করেছে? আমার কাছে ওই যেদিন উদ্ভুত্থানের দিন সেদিনই সরানো উচিত ছিল। তখন যদি না সরিয়ে 36শে জুলাই সরানো উচিত ছিল, সেদিন সরাতে পারেনি বলে 6 মাস পর সরানো যাবে না তা না। সেটা তো তার সাথে তার কথা বলতে পারতো। এটা কথা বলছে কি বলেনি আপনি একটা, উনি তো বলেছেন যে আমার সাথে কোনো কথা। এখন আপনাকে একটা জিনিস বলে, ওনার কোনো কথাকে বিশ্বাস করা যায়, আপনি বিশ্বাস করছেন তো মরছেন। তা সরকার এটা কারণ আপনি এখানে একটা জিনিস বলেন, সরকার তো রিজয়েন্ডার দিল না। না, সরকার রিজয়েন্ডার তো অনেক কিছুই দেয় না। এই যে আমার বিরুদ্ধে তো বহুজন বহু কথা বলে, আমি সবগুলো রিজয়েন্ডার দিতে যাবো? কিন্তু রাষ্ট্রপতি রিজয়েন্ডার, না, রাষ্ট্রপতি তো তাই কোন ক্ষমতায় সে হোয়াটসঅ্যাপে দেয়? রাষ্ট্রপতি এই যে বলেন, সে তো তার শপথই ভঙ্গ করলো হোয়াটসঅ্যাপে দিয়ে। হোয়াটসঅ্যাপে একটা দেশে বাইরে একটা রাষ্ট্রপতি এইভাবে ইন্টারভিউ দিতে পারে? এটাতে দেশদ্রোহী কাজ। আপনি এটা বলেন, এই একটা রাষ্ট্রপতি না না, সে তো আর সাংবাদিক তার সামনে আসবে, সেখানে এসে একটা লাইভ একটা দোয়েকার রেকর্ডিং হোক, সেটাও সে হোয়াটসঅ্যাপে নিজে নিজের ক্ষমতা বলে, সরকারকে না জানায়। নমিনাল হেড মানে কি? নমিনাল হেড মানে কি? তুমি হচ্ছে একটা খালি একটা বসে থাকবে একটা চেয়ার, তোমাকে যাই করতে হবে চিফ অ্যাডভাইজার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলেও কি যে তার কাছ থেকে অনুমতি নিয়ে জানায় করতে। উনি কি জানায় এটা কাজটা করছেন? করেননি তো। তার মানে যে আমি বললেই তো সবাই বলে উনি হয়তো বিশ্বাসঘাতকতা প্রতি মুহূর্ত, যে বিশ্বাসঘাতকতা করবে তার ছবি আপনি রেখে দিতে পারেন। আপনার কথাগুলো ঠিক, কিন্তু আপনি কি একবারও বলবেন না যে সরকারেরও কিছু ভুল আছে? সরকার অবশ্যই ভুল। সরকার ভুল না, এই সরকার ব্যর্থ সরকার। আমি এটা সব জায়গায় বলতেছি, এই সরকার, এই যে আমার হাদি গুলি খাইলো কেন, এর জন্য দায়ী এই সরকার। ভাই বলতেছে যে এই হাদি আমরা সবাই জিডি করছি, আমরা সবাই বারবার বলতেছি, তাহলে আমাদের প্রোটেকশনের ব্যবস্থা তুমি সরকার করবা না? তুমি যদি না পারো তাহলে তুমি এখান থেকে সরে দাও। আরো দেখেন, এই স্বরাষ্ট্র অ্যাডভাইজার কালকে থেকে আজ পর্যন্ত একটা স্টেটমেন্ট দিছে। উনি কালকে উল্টা বলছে না না, আমি পিয়াদের কথা যাচ্ছি না। তাহলে তুমি একটা সেনাবাহিনীতে চাকরি করছো, একটা মহান সেনাবাহিনী, তুমি একটা লেফটেন্যান্ট জেনারেল মানুষ, তুমি ছেলেটাকে দেখতে যাবা, তুমি মানুষকে আশ্বস্ত করবে এই ধরনের কাজ হবে না, তুমি আশ্বস্ত না করাতে হচ্ছে কি আমি তার বাসাতে বের হতে কি করবো? ভয় পাবো না? পাবো না। যেটা ইন্ডিয়া চাচ্ছে আমাদের মধ্যে ভয় সৃষ্টি করা, ইনশাল্লাহ আমরা ভয় পাবো না, আমরা ওই ভয়ের না, আমরা বীরের জাতি। কিন্তু কথা হলো যে উনি তো ব্যর্থ, ওনার তো পদত্যাগ করা উচিত। আপনি যে কথা বলতেছেন আমি এইভাবে যদি বলতে থাকি, ওনার তো পদত্যাগ করা উচিত রে ভাই। কিন্তু আমরা এই সরকারকে পদত্যাগ করে নির্বাচনকে অনিশ্চিত করার জন্যই তো ওই জায়গায় তো আমরা থেমে আছি। আমরা চাই যেভাবে হোক একটা নির্বাচন আসুক, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফিরে যাই, সেই জন্য স্বার্থ ত্যাগ করতেছি। এতে যদি আমাদের জীবন চলে যায় কিছু করার নাই। কিন্তু হাদিদের মতো এইরকম শোনেন, এই সব যুগে যুগে হাদি আসে না। আপনি এখন এই ধরেন 36 জুলাইয়ের পরে আপনি যেভাবে, মানে আমরা সবাই কথা বলছি বাকস্বাধীনতা, ট্রু, মাসুদ কামাল ভাই আগেও বলেছেন, আমি নিজে দেখেছি, তো উনি বলতেন চাপ থাকতো, আমাদের উপর চাপ থাকতো, অনেক নিউজ নামাতে হবে, বলা হতো। তা আমার একটা প্রশ্ন, আপনি ঠিক 15 বছর কি কোনো কথা বলেননি? 15 বছরের মধ্যে আমি প্রথম 4 বছরই দেশে ছিলাম না, তার মানে 11 বছর। এবং এই 11 বছরে আমি কোথায় কোথায় বলছি তারা, হ্যাঁ, আপনাদের ইয়াতে আসিনি। কারণ যে একটু আগে বললেন না যে গুপ্ত থাকার কথা, নৈকুল ইসলাম যেমন, আমি আমাদের আমিরে জামাত, নায়েবে আমির থেকে শুরু করে আমি 2012, 13, 14, 15 4 বছর বাংলাদেশ জামাত ইসলামের যত লোকে জামিন করা না,
যত রিট পিটিশন করা সব হচ্ছে আল্লাহ আমার এই হাত দিয়ে করাইছে। আমার যখন এই হাত দিয়ে যখন করানো হয়েছে, তারপর প্রেশারের চোটে আমাকে করতে হয়েছে কি 15 সালের পর আমি সমস্ত, খালি আমি না, বেলায়েত ব্যারিস্টার বেলায়েত, আমাদেরকে মামলা করাই ভাই বাদ দিতে হয়, দেশে থাকতে হবে, না হলে রাজ্জাক স্যারের মতো পছন্দ করে কি করতে হবে, ইংল্যান্ডে চলে যেতে হবে। সো আমরা তখন খালি জামাতের মামলা না, আমি ক্রিমিনাল মামলা করাই ছেড়ে দিলাম ভাই, তখন আমার কাছে কিছু ছিল না। এরপর আপনি কি করলেন? তা এই যে আপনি যেটা বললেন, তারপর আমরা যেভাবে রাজনীতির যেসব ময়দানে যে যে কাজ করার সে কাজও করছি, আন্ডারগ্রাউন্ডে থেকে। আন্ডারগ্রাউন্ডে থেকেই আপনাকে এটা মেনে নিয়েই বলতেছি, আন্ডারগ্রাউন্ডে থেকেই করছি। এবং আপনি একটা জিনিস বলি, 1, 2, 3, 4 সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে, ওই যেমন এই সিরাজুল আলম খান যেমন ইন্টারকন্টিনেন্টাল করছে, ওই ইন্টারকন্টিনেন্টালে থেকেই প্রতিদিন সব কিছু প্ল্যান করে কোথায় কি করতে হবে সব করা হয়েছে ভাই। কিন্তু এটাই বাস্তবতা, আমি এখন তো কিছু করার নাই, তাই না? জানলাম মাসুদ কামাল ভাই, গত এই ডামাডোলের মধ্যে আরেকটা আমরা যেই ফিসফাস গুঞ্জন ছিল তারেক রহমান সাহেব আসবেন কিনা, তিনি ঠিক এই 2 সপ্তাহ আগে তিনি যে ফেসবুকে স্ট্যাটাসটা দিলেন, মানে এইটা কি আসলে আপনি মনে করেন দরকার ছিল? কারণ তিনি দেশে তো আসছেনই ফাইনালি। দেখেন, আমি ওইটা দেওয়ার ফলে তার নিরাপত্তা তারেক রহমান সাহেবের দেশে ফিরে নিয়ে আমার মনে হয় যে আমার চেয়ে বেশি কেউ বলে নাই। আমি এটা নিয়ে প্রচুর বলেছি, এতে বিএনপি অনেকে আমার উপর ক্ষুব্ধ হয়েছে, দুঃখিত হয়েছেন, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি কাউকে খুশি করার জন্য কিছু বলিও না, আগেও বলতাম না, এখনো বলি না, নিজের ঘরেও বলি না। আমি যেটা ভালো মনে করি ভাই সেটাই আমি বলি। ওনার এতদিন না আসাটা আমার কাছে মনে হয়েছিল এটা ঠিক না, এবং উনি যে স্ট্যাটাসটা দিয়েছিলেন ফেসবুকে, আমার কাছে মনে হয়েছিল এটা ওনার জন্য ড্যামেজিং হয়েছিল। আমি তেমন লোককে তো আমার নেতা ভাবতে চাই না যে নাকি অদৃশ্য কারণে মুভমেন্ট করতে ভয় পাবে, এটা তো আমি চাই না ভাই। কিন্তু কালকে যখন শুনলাম যে উনি 25 তারিখে আসতেছেন, তখন ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হয়েছি এবং তখন আমার মনে হয়েছে যে তাহলে এটাই কি বিএনপির স্ট্র্যাটেজি ছিল? স্ট্র্যাটেজিটা কোথায় সেটা আমি বলি। উনি যদি 25 তারিখে আসেন, তখন সময় থাকবে মাত্র 1 মাস 17 দিন ইলেকশনের আগে, এখানে 5 দিন, তারপরে 1 মাস, তারপরে 12 দিন, মানে ঠিক সে 1.5 মাসের মাথায় উনি আসতেছেন। ওনাকে নিয়ে, ওনার আশা নিয়ে 17 বছর ধরে মানুষের প্রত্যাশা উনি আসবেন। যখন আসবেন তখন কিন্তু একটা বিরাট একটা হুজুগ কিন্তু উঠবে। এই যে হুজুগটা উঠবে, এটার মোমেন্টামটা শেষ হওয়ার আগেই ইলেকশন হয়ে যাবে, এবং এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। মানে ওনার তখন আর কেউ মানে ওনার কি ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা হওয়ার কোনো সুযোগই থাকবে না। মানে এত একটা ঝড়ের মতো আসবে। তারপর উনি যদি দেশটাকে একটা ঘুরানি দেন যে সারা দেশে আমি ঘুরবো, তাহলে যে সারা দেশে যে আলোড়নটা সৃষ্টি হবে, মানুষ কিন্তু আর অন্য কোনো চিন্তা করার সুযোগ পাবে না। নির্বাচনে বৈতরণিতে অনেক কাজে লাগে। হ্যাঁ, আমার মনে হয় এটা একটা স্ট্র্যাটেজি। যদি এটা স্ট্র্যাটেজি হয়, সেক্ষেত্রে আমার এতদিনের যে ক্ষোভ ছিল, আমার ক্ষোভটা ছিল একটু পাবলিক হিসাবে, কিন্তু দলীয় হিসাবে দলের নেতাকর্মীদের কাছে কিন্তু ওনার এই স্ট্র্যাটেজিটা খুব কার্যকর হয় বলে আমার কাছে মনে হয়। কারণ এটা তো আসলে যা কিছু হচ্ছে দেশে ভাই, যত কিছুই বলেন, সমস্ত রাজনৈতিক দলের জন্য আলটিমেট গোল কিন্তু নির্বাচন, এবং নির্বাচন কিন্তু এক ধরনের যুদ্ধের মতো বলা হয়। বলে না যে প্রেম এবং আপনার ভালোবাসা এবং যুদ্ধের মধ্যে কোনো আইন কানুন নাই। এখন এতদিন ধরে আমরা তার সমালোচনা করেছি, এখন দেখবেন উনি আসার পরে আমরাই আবার তার বলবো না এটা গুড স্ট্র্যাটেজি, যেটা আমি বলা শুরু করেছি। আমার কাছে মনে হয়েছে এটা ভেরি গুড একটা স্ট্র্যাটেজি হতে পারে, কিছু নাই। হ্যাঁ, তো এখন দেখা যাক ইলেকশনের সময় কি হয়। তো উনি আসছেন, এগুলো বড় কথা, এবং উনি হয়তো মাকে দেখতে পাবেন, এটাও একটা ভালো প্রত্যাশা আমার কাছে থাকলো, এবং আরো স্থিতিশীলতার দিকে আমরা এগিয়ে তবে যাব। আমি একটা জিনিস প্রত্যাশা, আমি যে কথা সারের ভাই বলেন, ভাই সরকারকে শক্ত হইতে হবে ভাই। এই মাজা ভাঙ্গা সরকার দিয়া উনি কেমনি করে ইলেকশন করবেন এটা আমি বুঝি না। উনি কি বললেন ভালো মতো খেয়াল করে দেখেন, উনি কিন্তু হাদির এই যে ঘটনাটা পেছনে আমি কিন্তু কোনো করি নাই, সন্দেহ করি নাই, কোনো দিকে ইঙ্গিত করি নাই, আকার ইঙ্গিতে কিন্তু কিছু বলি নাই। উনি সরাসরি একটা ইঙ্গিত করলেন, সেটা হলো ভারত, আওয়ামী লীগ, যারা পতিত সরকার তারা। আমি যদি ওনার এই সন্দেহটাকে সত্য বলে ধরা যায় হাইপোথেটিক্যালি যদি ধরি, তাহলে তারা কি ইলেকশনের সময় সক্রিয় হবে না? অবশ্যই হবে। তো ওটা থামাবে কে? আপনি কি আমাকে বলবেন মাসুদ কেবল তুমি সাংবাদিকতা রেখে লাঠি দিয়ে রাস্তায় নামো, আপনি আইন পেশা ছাড়া লাঠি নিয়ে রাস্তায় নামো ওদেরকে থামানোর জন্য, এটা বলবেন আপনি? এটা বলবেন না। তাহলে এটা থামানোর দায়িত্বটা কার? যদি আমি ওনার কথা, ওনারটাই সত্য আমি তা বলছি না, কিন্তু আমি হাইপোথেটিক্যালি ধরলাম যে ওনারটাই সত্যি,
যদি হয় থামাবেটা কে? থামাবার দায়িত্বটা কার? থামানোর দায়িত্ব হলো সরকারের। সেটা এই সরকার করতে পারতেছে না কিন্তু ভাই। যদি না পারে তাহলে আপনি নির্বাচনটা তো কেমন করে করবে? তাহলে তো একটা জগায় খাসিয়ে যাবো, এটা তো ভয়ঙ্কর অবস্থা হবে। আর তখন তো মনে করেন বিএনপি বলেন, জামাত বলেন, যারা মাঠে আছে তারা তো ব্যস্ত থাকবে কি তাদের ভোট নিয়ে। তাদেরকে বললেও তারা কিন্তু থামাতে যাবে না। তারা বলবে যে আমি তো আওয়ামী লীগের ভোটটাও চাই, আমি থামাতে যাবো না। অবশ্যই নির্বাচন বলে থামাতে হবে গভর্নমেন্টকে। গভর্নমেন্টের সেরকম কোনো প্রস্তুতি দেখেন আপনি? না, আমি দেখি না অন্তত। তাহলে কবির, আপনি কি দেখেন? না, এই যে এই বিষয়ে বোধহয় সবাই আমরা একমত। সেটা হচ্ছে এই সরকার ভুলে গেছে সে হচ্ছে জনগণের ম্যান্ডেট। এই সরকারের যে নেচার হওয়ার কথা ছিল, যে ফোর্স হওয়ার কথা ছিল, প্রতিটা ক্ষেত্রে এই সরকার সেই ব্যর্থতা। কিছু ক্ষেত্রে আমি আপনাকে বলি তার সফলতাও আছে, কিন্তু কথা হলো যে মানুষের কাছে তো আপনার চাওয়াটা অনেক বেশি, কারণ আপনি একটা বিপ্লবের সরকার। এই ইকোনমি আল্লাহর ইচ্ছা কোনো দুর্ভিক্ষ হয়নি, ব্যাংকগুলোকে রিকনস্ট্রাকশন করা হয়েছে, শেখ হাসিনার বিচারটা হচ্ছে। সো কিছু কিছু আছে, কিন্তু কথা হলো যে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার প্রথম চাওয়াটা কি, আমার আপনার সব আমার নিরাপত্তাটা বিধান করা। সেই নিরাপত্তা বিধানে যদি আপনি ব্যর্থ হন, এবং এই জিনিসগুলো কিন্তু ইলেকশনকে কেন্দ্র করেই হচ্ছে, কারণ আমি বললাম যে কারা ইনস্টেবিলিটি চায়। সো এই ইনস্টেবিলিটি যারা চাবে তাদের তো আপনি তো এটা প্রিজাম্পশন করে তো আপনি ইলেকশনে যাচ্ছেন। সো আপনি যদি প্রিজাম্পশন না করে দেন, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, তাহলে কি হবে? আপনি পুরো জাতিটাকে একটা ম্যাসআপের মধ্যে ফেলে দিবেন। যে আশা নিয়ে এতগুলোর প্রাণ গেল, এই হাদির রক্ত, এগুলো যেন বৃথা না যায় ভাই। এবং এই সরকারকে অবশ্যই, এই যে মাজা ভাঙ্গা বলতেছে, আমারও একই, আমি এটাকে সমর্থন করি। এই সরকারকে স্ট্রং কোনো বোল্ড স্টেপ এখন পর্যন্ত আপনি নিতে না পারলে কেমন করে হবে? এখনো সময় আছে, এই দেশের প্রতিটা নাগরিকের নিরাপত্তা বিধান করতে হবে। এখনো সময় আছে একটি সুষ্ঠু সফল নির্বাচনের জন্য, যেদিকে আমরা যাচ্ছি সেই নির্বাচনটা করার জন্য অবশ্যই ভারতীয় আধিপত্যবাদ। কারণ একটা জিনিস ইউনূস সরকারও বলতেছেন, গণভোটটা 100 বছরের জন্য। সেই গণভোটটা ভণ্ডুল করতে তো চাবেই রে ভাই, কারণ এখানে তো সেপারেশন অফ পাওয়ার, ব্যালেন্স সবই তো আসবে। সেটা যাতে হয়, তাহলে সেটা খালি মুখে বললে হবে না। এবং আমি আপনার মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমি একটা আবেদন জানাচ্ছি যে 90 সালে পাড়া মহল্লায় কি করা হয়েছিল, যে কমিটি করা হয়েছিল। তো এবারও কিন্তু এখন আমার মনে হয় এই ভারতীয় আধিপত্যবাদের প্রতিরোধে প্রতিটা পাড়া মহল্লায় এই রাজনৈতিক দলগুলো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কমিটি করা উচিত। না হলে ভোট পর্যন্ত আপনি যেতে পারবেন কিনা এটা আমার কাছে সন্দেহ মনে হয়। আচ্ছা, বেশাস কবির, আপনি যেই কথাটা বলছেন, আপনি সব জায়গায় যেটা যুক্তি দিয়ে দিচ্ছেন ভারতীয় আধিপত্যবাদ, আমার দেশের প্রেক্ষাপটকে আরো কিছু জিনিস বলেন। আমার পোর্ট নিয়ে সমালোচনা আছে, পোর্ট বিদেশিদের হাতে যেভাবে দেয়া হয়েছে, সমালোচনা আছে আমাদের সমুদ্রে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন সমুদ্রে মানে আমেরিকা তার করতে চায়, বিনিয়োগ আনতে চায়, বা এখানে পোর্ট করতে চায়। চায়নারা তার একটা অংশ এখানে কাজ করতে চায়। আমাদের এখানে যুদ্ধের সমস্ত কোথা থেকে কিনা হবে সেটাও বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে, জার্মান চাচ্ছে এয়ারবাস কিনুক, আবার আমরা ইটালি থেকে এখন ইউরো টাইফুন কিনছি আমরা অনেক টাকা দিয়ে। তো আমাদের দেশটার উপর তো আসলে ভৌগোলিক কারণে অনেকের আধিপত্যবাদ বিস্তার করতে চায়। আপনার সেগুলো বলেন না। আচ্ছা, এই আধিপত্যবাদ আর পাওয়ার পলিটিক্সের মধ্যে দুটা পার্থক্য আছে। আধিপত্যবাদ জিনিসটা হচ্ছে যখন কেউ একজন কলোনি করতে চান, যখন করদ্রাষ্ট্র করতে, যখন আমি যেমন আপনাকে এটা বলি, ইন্ডিয়া কন্ট্রাক্টর চিটাগাং থেকে কক্সবাজার পর্যন্ত কিন্তু রেল লাইন করছে, এবং আপনি ওটা দেখছেন বলে লাইমস্টোন দেওয়ার কথা ছিল, সেখানে দিছে কি জানেন, চুনা পাথরের উপর কালার করে সেটাকে পাথর বানাইছে। তো এই যে কথাটা বললাম যে 3 গুণ বেশি, আমার দেশে 70% রিমিটেন্স চলে গেল ইন্ডিয়ার কাছে। আমরা কেন ইন্ডিয়ার সাথে আমরা চাই সমতা। আবার একটা জিনিস বলি, সে বৃহৎ রাষ্ট্র, তার সাথে বৈরিতা করে কিন্তু আমার কোনোদিনই উন্নতি হবে না। কিন্তু সে যদি আপনাকে সবসময় সাবসার্ভিয়েন্ট ভাবে সব আচরণটা করতে, কখনো তার কাছে আমরা কি পাইনি আজ পর্যন্ত, একটা বার বলেন, একটা জিনিসে বলেন ভারত আপনার সাথে ন্যায্য করছে, খালি আপনার সাথে না, নেপালের সাথে, মালদ্বীপের সাথে, শ্রীলঙ্কার সাথে, তার কোনো যে প্রতিবেশী রাষ্ট্র আছে কারোর সাথে ভারত, সব জায়গায় ভারত নিজেকে কি ভাবে যে সেই যা বলবে আমাদেরকে তাই শুনতে হবে। তা না, আমাদের স্বাধীনতা সেজন্য হয়নি, আমাদের বাংলাদেশ সেই জন্য তৈরি হয়নি। আমাদের সাথে আর একটা জিনিস কি, আপনি ইতিহাসে ভালো মানে আপনার সাথে কথা বলে দট্টকর বোঝা গেল, এই প্রতারণা তো শুরু হয়েছে সে 47-এর আগে থেকে। কারণ ক্রিস মিশনে ছিল তো 3টা অঞ্চল, সে তো জিন্না সাহেব মেনেই নিয়েছিলেন, জিন্না সাহেব মেনে নিয়ে তো পাকিস্তানের সেই মানচিত্র ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। তখন যদি আমরা এই আসাম টাসাম নিয়ে আমরা একটা অঞ্চল হতাম,
তাহলে কি আজকের এই অবস্থাটা ক্রিয়েট হতো? কেন সেদিন সে নেহরুরা করতে দেয়নি? সো এই যে আপনি পোর্ট টোট নিয়ে কথাগুলো বলতেছেন, পোর্ট সিঙ্গাপুরের পোর্ট আমেরিকা চালায়, তাহলে কি সিঙ্গাপুর বিক্রি হয়ে গেছে? এই আলোচনাগুলো এর মধ্যে হবে না। আজকে কেন আমরা বলতেছি, আজকে আমরা আমাদের ইলেকশন, আজকে আমাদের যে জিও পলিটিক্স, সেই পলিটিক্সে গত 15 বছর তো আপনি একতরফা দিয়ে গেছেন। যে দেশের প্রধানমন্ত্রী বলে আমি যা দিয়েছি সেটা সারা জীবন মনে রাখবে, যে দেশের ফরেন মিনিস্টার বলে যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, হ্যাঁ, বলেছেন। সেখানে আর আপনার আমার সার্বভৌমত্বতা থাকলো কোথায়? এবং একতরফা তো আপনি 15 বছরে তো ভুটান বা নেপালের সাথে করিডোর নিয়ে আসতে পারেননি ভাই। আপনার খালি একটাই বাকি ছিল, ট্রানজিটটা দিলে সর্বনাশ যা হওয়ার শেষ হয়ে যেত, ওই ট্রেন দেওয়ার ইয়াদ করে। আর যাও, যে জিনিসটা বলতেছে আপনি ইতিহাসকে অস্বীকার করা যাবে না। এবং ভারত 15 বছরে যেভাবে পেয়ে এসছে, আপনি একতরফা যদি আপনাকে পেতেই থাকেন, তখন আপনার জিহ্বা অনেক বড় হয়ে যাবে। এবং সেই জিহ্বা ছোট করার জন্য হাদির মতো আমাদের সবাইকে যেন আর রক্ত দিতে না হয়, সেটা এই সরকারকে বুঝতে হবে। এবং ইলেকশনের আগে, কারণ একটা জিনিস বলেন, আওয়ামী লীগ সবসময় দেখেন, আপনার কথা মনে আছে কিনা 2013 সালে সুজাতা সিং ভারতীয় পররাষ্ট্র তখন সচিব। সে ইনক্লুসিভ ইলেকশনের কথা বললো না, না, বলেনি। এসে এরশাদকে ধমক দিয়ে বললো যে বেশি দল পার্টিসিপেট করলেও হয়ে যাবে। আজকে কিন্তু ইনক্লুসিভ এর কথা আসতেছে, আজকে বিভিন্ন জায়গায় বয়ান তৈরি করা হচ্ছে -4। আল্লাহর কাছে অশেষ রহমত, তারেক জিয়া ফিরে আসবেন। উনি এই বাংলার এই মাটির তো সন্তান, ইনশাল্লাহ আজকে হোক আর কালকে কিন্তু আসবে। আসলে আমরা গোয়াল পড়া গরু তো মেঘ দেখলে ভয় পাই, অতীতের অনেকগুলো এই যে বললেন মেঘ, এই মেঘটাই আমাদের কাটাতে হবে। এই যে ভাই যে বললেন মুক্তিযুদ্ধ নিয়ে কেন এত বিতর্ক? মুক্তিযুদ্ধ তো অনেক উঁচু জায়গা, আমার সম্মানের জায়গা, সেখানে একটা সেটেল করবেন না, সেটেল করতেছেন না। সো এই নিয়ে আর রাজনীতি না, আর বিনা কারণে আর যাতে প্রাণ না যায়। আল্লাহ হাদিকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরে আসুক, আল্লাহ এই দোয়া আমাদের কবুল করুক। মাজগাওয়াল ভাই, আপনার কাছে শেষ প্রশ্নটা আমার, যেটা তফসিল ঘোষণা মানেই তো হচ্ছে দেশ নির্বাচন ট্রেন মানে শুরু হয়েছে, একবারে নির্বাচন ট্রেনটা চালু হয়ে গেল। মানে আপনার কাছে এখন এটা একটা প্রশ্ন আসতে পারে, কারণ একটা বাংলাদেশে একটা বৃহৎ গণমাধ্যম একটা জরিপ করেছে, সেখানে এসেছে যে ধারণা করা হচ্ছে যে মানুষ মনে করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার ক্ষমতায় আসছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। সেইখানে তারা আবার বলেছে যে কোনোভাবে হোক 69% দেখা গেছে তারা মানুষ মনে করে তাদের আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত, ক্ষমা চেয়ে হোক, মাপ চেয়ে হোক, অনুশোচনা করে হোক বা কোনো কারণ ছাড়া হোক দিয়ে দেওয়া উচিত। কিন্তু সেই সুযোগ তো আর নাই। সব মিলে মনে হয় ভোটারের উপস্থিতি কেমন থাকবে? জরিপটা আমি দেখছি, আমার কাছে জরিপটা খুব নিম্নমানের জরিপ মনে হয়েছে। ওখানে বলা হয়েছে সরকারের প্রতি খুবই অসন্তুষ্ট লোক, এর সংখ্যা হলো 3.2%। তখন আওয়ামী লীগের পান্ডা, আওয়ামী লীগের বাটপার, আওয়ামী লীগের খারাপ লোক যেগুলো তারা যাই বলে, খুবই অসন্তুষ্ট, তাদের সংখ্যা কি অনলি 3.2%? এটা তো একটু বেশি হবো না। এই জরিপটা আমার কাছে গ্রহণযোগ্য না। তারপরেও কিছু কিছু জায়গায় জরিপের আমার কতগুলি পয়েন্ট আমার মনে হচ্ছে না এটা সিগনিফিকেন্ট, মানুষের সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে। এখন নির্বাচনের ফল সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে জরিপে, আমি এটাও গ্রহণ করি না। কেন শোনেন, 91-এর নির্বাচন যখন হয় তখন আমি সাংবাদিকতা করি। 91-এর নির্বাচনের যেদিন ভোট হয় তখন আমি একটা সাপ্তাহিক পত্রিকা ছিলাম। আমরা ওই যেদিন ইলেকশনটা হবে আর কি, ওই দিন ওটার প্রকাশের ডেট ছিল। তো আমরা সবাই ধরে নিয়েছি যে আওয়ামী লীগ জিতবে, ওইভাবে কভার টভার করছি আমরা। রাত্র প্রায় যখন 12টার পরে 1টার দিকে আমাদের ওই পত্রিকা যিনি মালিক ছিলেন উনি এসে বলতেছেন যে আপনারা কভার কি করতেছেন। উনি কখনো আসতেন না। আমরা বললাম এরকম আওয়ামী লীগ জিততেছে, আওয়ামী লীগ তো হারবে, কভার চেঞ্জ করেন। তো আমরা বললাম যে আমরা তো করে ফেলেছি, আপনি করলে তো হবে, আওয়ামী লীগ তো হারবে, আমি জানি হারবে আওয়ামী লীগ। সে বলছে, এবং শেষ পর্যন্ত অবস্থাটা এমন দাঁড়ালো, উনি বললো যে আমি মালিক হিসেবে বলতেছি দায়িত্ব আমার, আওয়ামী লীগ হারবে, আপনি এভাবে করেন। তো আমি কিন্তু প্রচন্ড বিরক্ত ছিলাম মালিকের প্রতি, এটা কি বলে, সবাই বলতেছে আওয়ামী লীগ জিতবে, আওয়ামী লীগ তো হারছে ভাই। কারো কোনো হিসাব ছিল? শেখ হাসিনা মেজর মান্নানের কাছে আসছে, মেজর মান্নানকে চিনি না, সাদেক হোসেন খোকার কাছে আসছে, সাদেক হোসেন খোকা তো চিনি কিছু না ভাই। মেজর মান্নান যেটা ক্যারেক্টার চিন্তামি না আমরা, তেজগত হারে গেছে, ভাগ্যেশ টঙ্গি পাড়া দাঁড়াইছিল, গেছিল এইবার গেছিল। তো এখন মানুষের মনে কি আছে এটা আমি আপনি ওই বই পড়া আলোচনা করে বাই করতে পারবেন না। মানুষের কাছে আপনিও যান না, আমিও যান না। আর তারও যে বড় কথা, মেয়ে মানুষের কাছে তো আরো যান না। এইবার ভোটে কিন্তু মেয়ে মানুষ একটা বড় ভূমিকা রাখবে।
ভোটার উপস্থিতি কেমন থাকবে আপনাকে জিজ্ঞেস করছি। ভোটার উপস্থিতি ডিপেন্ডস কেন সেটা আমি বলি। ধরেন যদি জাতীয় পার্টি ইলেকশনে আসে তাহলে ভোটার উপস্থিতিটা বাড়বে, আমার ধারণা কিন্তু ভুল হতে পারে, আমি তো জ্যোতিষ না, আমি আমার মতো কিন্তু কোয়েশ্চেন করছি। বেশি হবে এই কারণে তখন হয়তো আওয়ামী লীগের কেউ কেউ যে জাতীয় পার্টিকে ভোটটা দেওয়ার জন্য যাইতে পারে, এই যে আমার নৌকা তো নাই, লাঙ্গলে একটা ভোট দিয়েছি। আর যদি জাতীয় পার্টি সেরকম শক্ত কোনো ক্যান্ডিডেট দিতে না পারে অথবা ইলেকশন করতে না পারে, তাহলে এমনও হতে পারে যে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে না। তারপরেও ইলেকশন তো মনে করেন আপনার ওই প্রার্থীরা যে বুঝাই টুঝাই নিয়ে আসবে তার ভোট বাড়ানোর জন্য। তারপরেও এটা হলো একটা দিক, এটা হলো মন্দের ভালো যেটা। আর মন্দটা হলো গিয়া যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে তারা ভোট প্রতিরোধ করবে, তাহলে এই ভোট ভালো হবে না। ভালো হবে না মানে কোন অর্থে? রক্তক্ষয়ী একটা রক্ত খেয়ে মানুষ তো ভাই শুনেন, মানুষের কি ঠেকা পড়ছে, আতঙ্কিত হবে, একজন এমপি বানানোর জন্য আমি রিস্ক দিব, আতঙ্কিত হবে, আতঙ্ক তৈরি হবে। আমরা চাই যে সেরকম পরিস্থিতি না হোক। আপনার কাছে আমি একটু অন্যভাবে জিজ্ঞেস করি। একটা আলোচনা আছে যেটা মানুষের মধ্যে নেই, আমি টক শোতে সহসে বললাম, আমাকে আমার বিজ্ঞজনরা অনেক দু একজন বলছে যে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসতে পারে, এটা কি ভাবতে পারো? আমি খুব চমকিত হয়েছে। আপনারা কি এরকম ভাবেন কিনা, অনেস্টলি বলবেন। আপনাকে অনেস্টলি বলি, আমরা যেটা ওই যে ভাই পরিসংখ্যান থেকে বলি, পরিসংখ্যানের দুইটা জিনিস, একটা হচ্ছে রিসার্চ করে আর একটা হচ্ছে সার্ভে করে। 1300 লোকের উপর সার্ভে করে আপনি একটা জিনিস দিলেন, এই 1300 আপনার বোধহয় অফিসে তার চেয়ে বেশি কর্মচারী আছে। আর আপনি যেটা বললেন, আমরা মুসলমান হিসাবে বাংলাদেশ জামাতে ইসলাম একটা জিনিসকে বিশ্বাস করে, সেটা হচ্ছে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। এবং আপনি আমার ধারণা ভাইও স্বীকার করবে, 36 জুলাই আমরা কোনোদিন ভাবিনি এত তাড়াতাড়ি এরকম একটা অবস্থা আসবে এবং হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে এইভাবে। কারণ আমরা গত 15 বছর একটা বালির ট্রাক সরাতে পারিনি, আমরা অনেক জামাত বলেন বিএনপি বলেন কেউ পারিনি। তো সেখানে আল্লাহ হচ্ছে ক্ষমতা দেওয়ার মালিক, আল্লাহ হচ্ছে ক্ষমতা নেওয়ার মালিক। আর আল্লাহ যদি আর একটা জিনিস বলি, সূরা বাকারার লাস্টের আয়াতে বলতেছে যে আমি তোমাকে সেই ভার দিব না যে ভার তুমি বহন করতে পারবে না। এই দোয়া কিন্তু আমরা সবসময় করি, সূরা ফাতিহার মধ্যেও বলি আমাদেরকে সাহায্য করো। সো বাংলাদেশে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করে, আমি পার্সোনালি বিশ্বাস করি জামাত ইসলাম উড বি দ্য বেস্ট চয়েস। সো জামাত ইসলামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, জামাত ইসলামকে নিয়ে আসবে। আর আল্লাহ যদি পছন্দ না করেন, ওই যে ভাই যেমন বললেন যে আওয়ামী লীগ জেতার কথা 91-এ সবাই জানতো, আওয়ামী লীগ কিন্তু জেতেনি, বিএনপি এসছে। ঠিক সেরকম যদি মনে হয় এটা, কিন্তু একটুকুন আপনাকে বলতে পারি আল্লাহর ইচ্ছায় জামাত ইসলামের সেই ক্যাপাবিলিটি আছে টু রান দ্য কান্ট্রি, অ্যান্ড বাকি আল্লাহর ইচ্ছা।